প্রথমে ওর মা, বাবা, ভাই, বোন, ওর দাস আর দাসীদের মারবি, আর ওদের ক্ষতি আর খুনের সব দোষ আবিদা আর ওর আমিল বাপের উপর গিয়ে পড়বে। এমনই হবে সাহিরা মারিখা। কিন্তু ওর কি হবে? ইসমাত জাহানের যে আমার জায়গায় সোফা নিসবা হয়ে গেছে। ওকে যেখান থেকে এনেছি ওখানেই ছেড়ে আসব। ওকে তো মারা সম্ভব হবে না, তাহলে ওর বাপ আমাদের আস্ত রাখবে না। ওর বাপ মাজারে শরীফের খাদেম দরবেশ। চলো এসো দেখি এই মুহূর্তে নকল সোফা নিসবা আর জিশান কি করছে। কি যে হলো আমার, ঘুম আসছে না। কেন, কি হয়েছে? আপনার ঘুম আসছে না? হ্যাঁ সফনিসবা, আপনার গল্প শুনতে ভালো লাগে? খুব ভালো লাগে। ছোটবেলায় আমি আমার দাদির কাছে গল্প শুনতাম। আর তুমি যদি কোনো কাহিনী জানো তো নিশ্চয়ই শোনাও। শুনুন তাহলে। একজন সুপুরুষ শাহজাদা ছিলেন আমান। সে একজন খুব সাধারণ ঘরের মেয়ে হরিদাকে অনেক ভালোবাসত। হরিদাও ওই শাহজাদা আমানকে অনেক ভালোবাসত। আর এক ছিল ডাইনি, বদাত্তা ডাইনি। এই বদাত্তা, ডাইনি এসব কি আসলেই আছে? হ্যাঁ, থাকবে না কেন, নিশ্চয়ই আছে। একজন আল্লাহর বান্দা তার পাক এলেম দিয়ে সেই বদাত্তার দেহ পুড়িয়ে দিয়েছিল। ওই বদাত্তা বিনা দেহে প্রেতাত্মা হয়ে ঘুরছিল। ওই বদাত্মা আল্লাহর বান্দার উপর প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছিল। আর এক শয়তানের উপাসক জাদুকরীও সেই নেক বান্দার উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। খুব ভয়ের কাহিনী মনে হচ্ছে। তারপর কি হলো? তারপর ওই জাদুকরী এক পাহাড়ি রাজকুমারীর দেহে সেই বদাত্মাকে প্রবেশ করিয়ে দিল। তারপরে কি হলো? ওই বদাত্মার প্রবেশ হতেই পাহাড়ি শাহজাদি জীবিত হয়ে গেল। সেই রাজকুমারী খুব সুন্দরী ছিল। সে তার এই অভিশপ্ত রূপ আর মায়াবী সৌন্দর্য দিয়ে ওই শাহজাদা আমানকে তার দেওয়ানা বানিয়ে দিল। তাকে বিয়ে করে ফেললো। বিয়ে করে ফেললো? কিন্তু শাহজাদার প্রেমিকা হরিদার কি হলো? হরিদা তো ওই বদাত্মা সম্পর্কে সব কথা জানত। ও তার শাহজাদা আমানকে বাঁচাতেও চাইছিল। ওই বদাত্মা পাহাড়ি শাহজাদি মানুষের রক্ত খেত। রক্ত খেয়ে নিত? হ্যাঁ, ওই ডাইনি শাহজাদা আমানের এক আত্মীয় রক্তও খেয়েছিল। রক্ত খেয়ে নিল? হ্যাঁ, কারণ ওই আত্মীয়টিও ওই বদাত্মা ডাইনির সব সত্যি জেনে ফেলেছিল। তারপর কি হলো? এরপর ওই জাদুকরী এক শরীফ পাক মনের মেয়েকে ওই পাহাড়ি শাহজাদের মতন চেহারা বানিয়ে পাঠিয়ে দিল। তার মতো বানিয়ে পাঠালো? কি অদ্ভুত! তারপর? হ্যাঁ, হুবহু ওই শাহজাদা আমানের বিবির মতো। ওই শরীফ পাক মনের মেয়েটা যখন ওই শাহজাদার পরিবারকে দেখল, তখন সেই শাহজাদার প্রতি তার মায়া জন্মালো। তখন সেই শাহজাদা আমানকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে নিল। কাহিনী তো খুব ভালো মনে হচ্ছে, আর খুব ভয়েরও। শেষ পর্যন্ত কি হলো? আপনিই বলুন, এই গল্পটার শেষ কেমন হওয়া উচিত? ওই যে নকল মেয়েটা এসেছে, ও তো সবকিছু জানে।
তাই ওর যা উচিত তা হলো শাহজাদাকে, ওর মা বাবা আর সবাইকে সব সত্যি জানানো, যেন তারা সবাই ওই বদ্রোহ ডাইনির হাত থেকে বেঁচে যায়। আর ওই বদ্রোহকে অবশ্যই আল্লাহর বান্দার হাতে দিয়ে দেওয়া উচিত, যেন তিনি সেই ডাইনিকে শাস্তি দিতে পারেন। একদম ঠিক বলেছেন আপনি। এই কাহিনীটার এমনই পরিণতি হওয়া উচিত। জফানিসবা, তুমি এই কাহিনী কোথায় শুনেছিলে? আমি তো সালাম হুজুর, অপরাধ মাফ করবেন, সকাল হয়ে গেছে আর সওদাগরের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমার সহযাত্রীরা আপনার সাথে দেখা করতে উপস্থিত হয়েছে। আরে বাহ, কি অদ্ভুত! দেখো, সকাল হয়ে গেল আর আমি টেরও পেলাম না। জফানিসবা, তোমার গল্পটা তো আমার ঘুম তাড়িয়েই দিল। আমি এখনই আসছি। তারপর বলো, তুমি এই কাহিনী কোথায় শুনেছিলে? নিশ্চয়ই বলবো। আপনি আগে কাজ সেরে আসুন, তারপর। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এখনই আসছি, চলো। আজ আমি আপনাকে সব সত্যি বলে দেব যে আমি কে আর সোফানিসবা আসলে কে। এখন সময় এসে গেছে। আমি সব কথা জিশান, আমিলা কামিল আর আবিদাকে বলে দেব। সব চেষ্টা, পরিশ্রম আর সফলতা একটা ছোট ভুলের জন্য শেষ হয়ে গেল। খাঁচা ভেঙে গেল আর সোফানিসবা পালিয়ে গেল। আর এখন আমি ভাবছি যে ওই পদার্থটা যায়নি, সোফানিসবাকে আমি আবার কিভাবে বন্দি করব। যেখান থেকে ওকে আগে ধরে এনেছিলে, এখন আর ও সেখানে থাকবে না। এমন ডাইনিরা নিজেদের আস্তানা বদলাতে থাকে। ও যদি হাজারো আস্তানাও বানায়, আমি নিজে ওকে ধরে এনে শাস্তি দিয়েই ছাড়বো। সোফানিসবার পালানোর কারণে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ওই নেক ইমানদার ইসমাত জাহানের সাথে মিলে জিসানকে সব রহস্যের কথা জানিয়ে দেব আমি। আর ওই বদাত্মার ডাইনি সোফানিসবার আসল চেহারা দেখাবো। আর তারপর ওকে আমি শাস্তি দেব, যেন ও আমার জিসানের বাড়িতে আর কখনো ঢুকতে না পারে, কখনো না। সোফানিসবা, আমি এসে গেছি, বের হ এখান থেকে। যা, বেরিয়ে যা। তাকজিন, তাবাকজিন, হাজির হ। ওরাই তোকে এখানে নিয়ে এসেছিল আর ওরাই তোকে এখান থেকে নিয়ে যাবে। যা, চলে যা, তুই বেরিয়ে যা। তুই যা এখান থেকে, আমি যাব না। কেন যাবি না তুই? এটা তোর না, এটা আমার ঘর। এখন শয়তান আর ডাইনিদেরও ঘর হয় বুঝি? তোর মতো শয়তান আর ডাইনিদের ঘর তো বরবাদ, ধ্বংসস্তূপ আর নির্জন হয়। এটা তো সুখী আর সচ্ছল সংসার। সুখী সচ্ছল সংসারকে বরবাদ আর ধ্বংস করার জন্যই তো আমরা ঘরের ভেতর চলে আসি। একটা ঘর তো ডাইনিও ছেড়ে দেয়। এটা তো বিখ্যাত প্রবাদ ছিল। তুই তো সেটাকেও দেখছি ভুল প্রমাণ করে দিবি। তুই কেমন বাজি আর নিচু ধরনের ডাইনি। তুই তো দেখি সেই ঘরও ছাড়লি না, যেই ঘরের ছেলের সাথে তোর বিয়ে হয়েছে। তুই তো সেই পবিত্র সম্পর্কের আড়ালে নিজের বরকে খুন করতে চাস। বর তো সবচেয়ে সম্মানের হয়। সেটা তোর মতো ভদ্র মেয়েদের জন্য হবে, আমার মতো বদমাশ, নষ্ট, খারাপ আর বদাত্তা ডাইনিদের জন্য নয়। আমরা তো আমাদের সব পিপাসা মেটানোর জন্য আর একটা হাসি খুশি পরিবারকে শেষ করে দেবার উদ্দেশ্যে এমন অভিনয় করতে পারি যে কেউ একটুও সন্দেহ করতে পারবে না। এখনই তোর উপর সন্দেহ হবে। আমি এখনই সব জিশানকে বলে দেব, সবাইকে বলে দেব। না, তাকজিন, তাবাকজিন, এই মেয়ের কাছ থেকে আমার চেহারা কেড়ে নাও, এখনই কেড়ে নাও, আর একে ওর আসল চেহারা ফিরিয়ে দাও। না,
এখন তুই ঘরে ফিরে যা, আর আমি ওই দুই চিনকেও ফেরত পাঠিয়ে দেব। আর তারপর দেখ, আমি সবাইকে চিৎকার করে বলবো যে এই চোর মেয়েটা কিভাবে ভেতরে এলো, যে আমার হিরে মতির গয়না চুরি করে পালাচ্ছিল। আমি ওকে ধরে ফেলেছি। তখন তুই সব সত্যি কথা বললেও না, তোর সত্যি কথাতে কেউ বিশ্বাস করবে না। দেখ, এই আমি চিৎকার করলাম। না না না, এমন করো না। এই চেহারায় তো আমাকে কেউ চেনে না। হ্যাঁ। তুই নিজেই নিজের জালে ফেসে গেছিস। নিয়ে যাও ওকে, নিয়ে যাও ওকে এখান থেকে। আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমি আমার কথার এমন ফাঁদ পেতে যাচ্ছি যে প্রশ্নের জবাব তোর কাছে থাকবে না। সেই ফাঁদে তোকে পড়তেই হবে। হে আল্লাহ, এই পরিবারকে রক্ষা করো, এই ডাইনির থেকে সবাইকে বাঁচাও। খোদা হাফেজ ঈশান, খোদা হাফেজ। আরে ভাই, তুমি দরজা বন্ধ করেছিলে কেন? এখন কি তোমার অজিফা পড়ার সময় হয়ে গেছে? কিন্তু রাতেই তো তুমি অজিফা পড়েছো। ওজিফা রাত? আরে ভুলে গেলে নাকি? না, অন্য কথা বলো। না 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 সফানিসবা, না না, এখন আর কোনো কথা হবে না। আমি বলেছিলাম, আমি যা ভেবেছি, ওই ডাইনি নিজেকে লুকাক যতই, ওকে কিন্তু চৌরাস্তায় দাঁড় করিয়ে সবার সামনে শাস্তি দেওয়া হবে। আমি তো ওকে চিনে ফেলেছি, এবার বাকিরাও ওকে চিনে ফেলবে। ও যে আসলে মানুষ নয়, ডাইনি একটা। না, আরে সফা নিজেই এমন গল্প শোনালো, এখন নিজেই ভয় পাচ্ছে। আরে আগে এটা তো বলে যাও যে এই গল্পটা তুমি শুনেছো কোথা থেকে। শেষটা তো আমিই বলে দিলাম। শেষটা? ডাইনির শেষটা? আর কাহিনী? কোন কাহিনী? কিসের কাহিনী? সোফা, সোফা নিসবা, আমি এখন আরাম করব, দুপুরে আবার দেখা হবে। পাগল মেয়ে। জিশান, কি হয়েছে? আরে কিচ্ছু না আম্মি জান। সোফা নিসবা আমাকে সারা রাত এক ডাইনির গল্প শোনালো। আর এখন সেই গল্পটা নিয়ে কথা বলবো তো বলছে কোন কাহিনী, কিসের কাহিনী। আর ডাইনির নাম শুনে এখন ভয়ে নিজেই পালিয়ে গেল। আর এখন আমি এই বিষয়টাই বুঝতে পারছি না। একটা কথা তো আমিও বুঝতে পারছি না। হঠাৎ করে বৌমার ব্যবহার আগের মতো হয়ে গেছে। আজ রান্নাঘরে একবারও আসেনি, নাস্তা খেতেও আসেনি। সকালে উঠে তোমার আব্বাজান আর আমাকে সালাম করে যেত, আজ তাও করেনি। এই ব্যবহারের কারণটা কি? আরে কিছুই না আম্মি জান, কিছুই না। আপনি শুধুই সন্দেহ করছেন। আপনি তো বউ বেগম সোফা নিসবার সবকিছুতেই কিছু না কিছু সমস্যা খুঁজে পান। হ্যাঁ, আরে ভাই, শত হোক গুরজিস্তানের শাহজাদিও, ওর ইচ্ছে হলে কথা বলবে, ইচ্ছে না হলে কথা বলবে না। মন চাইলে খাবে, মন না চাইলে খাবে না। আম্মি জান, শাহজাদিদের মধ্যে এই ধরনের ঢং একটু থাকবেই। আবিদা আমাদের পরিবারের বউ হতে যাচ্ছিল, কিন্তু সোফানিসবা এসে আমার ছেলে জিসানকে কিভাবে যে বশ করে ওকে বিয়ে করে ফেললো, আমি বুঝতেই পারছি না। সোফানিসবার ব্যাপারে আমার মনে সন্দেহ আছে যে আকরামের মৃত্যুর পেছনে সন্দেহ আছে যে আকরামের মৃত্যুর পেছনে
সোফোনিসবার নিশ্চয়ই হাত আছে। আমি আমার এই সন্দেহ আমিলে কামিলের মেয়ে আবিদাকে ইমরানকে সাথে করে নিয়ে গিয়ে জানিয়ে আসবো। জিশানের আম্মি জান এসেছিলেন, ইমরানও এসেছিল, আর কাল আমি ওদের বাসায় যাচ্ছি। তুমিও আমার সাথে যেও, আর বলো কিভাবে ওই জাদুকরি তোমার চেহারা বদলে দিয়েছিল। তুমি যে এতদিন ওদের বাড়িতে সোফা নিসবা হয়ে থেকেছো, সেই সব কথার আর ওই সব সময়কে প্রমাণ হিসাবে বলবে। অনেক প্রমাণ আছে আমার কাছে। পুরো বাড়ির চাবির গোছা আমার কাছেই থাকতো। ওই সব গোপন জায়গা যেখানে বংশের দৌলত রাখা আছে, আমি সেই সব চিনি। কোন সিন্ধুকে কার কাপড় আছে, পড়ার ঘরে কয়টা বই আছে, ধর্মের বই কোথায় আছে, আমি এই সব কিছু জানি। আর আমার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে অবসর সময়ে আম্মিজান আমাকে দিয়ে ঘরের খরচের হিসেব লেখাতেন। আমার হাতের লেখার ধাঁচে আমার সবচেয়ে বড় প্রমাণ হবে। ঠিক সেভাবে আমি এখনো লিখে দেখাতে পারবো। খুব ভালো বলেছো, এটা তো অনেক বড় প্রমাণ হবে, যেটা দেখে যে কোনো মানুষই সহজেই মেনে নেবে। হ্যাঁ, আরেকটা প্রমাণ আছে আমার কাছে। আমি জিশান, আবিদা, সোফা নিসবা আর ইসমত জাহানের সত্যি কাহিনী নাম বদলে জিশানকে বলেছিলাম, আর জিশানও নিজেই কাহিনীর শেষ পরিণতি বলে দিয়েছিল। আমি সেটাও বলতে পারবো। ব্যাস, এবার আমাদের জয় তো সুনিশ্চিত। এত সত্যি আর এত প্রমাণ দেখে জিসানের পরিবারের চোখ খুলে যাবে, আর ও সোফা নিসবার সত্যতা জানলেই ওকে আমাদের হাতে তুলে দেবে, আর আমরা ওকে শাস্তি দেব। শাস্তি। দাঁড়াও, আমার সন্দেহই ঠিক। তাহলে তুই আসলে বদাত্তা ডাইনি। এখন বুঝলাম আকরাম আসলে তোকে চিনে ফেলেছিল। যে আমাকে চিনে ফেলে আমি তাকে বাঁচিয়ে রাখি না, মেরে ফেলি তাকে। তাই আমি আকরামকেও মেরে ফেলেছিলাম, রক্ত খেয়ে ফেলেছিলাম ওর। এখন আমি তোকেও ছাড়বো না।
আরে এ কি হলো? এ কি হয়ে গেল? জিশান! কি হলো? এ আল্লাহ, এ কি হয়ে গেল? আম্মিজান কি হলো আপনার? জিশান! জিশান বাবা! জিশান ওঠো জিশান, মনে হয় কিছু হয়েছে। সবাই খুব কাঁদছে। হ্যাঁ, বাড়িতে কিছু হয়েছে। ওঠো, দেখো। এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল? এই ইমরান, যাও জলদি গিয়ে হাকিম সাহেবকে নিয়ে এসো। আম্মিজান! এ কি হয়ে গেল বাবা? আম্মিজান! এ কি হয়ে গেল? কি হয়েছে আপনার? আম্মিজান! বাবা! কি হলো আব্বু? আম্মিজানের কি হয়েছে? আম্মিজান, তাহলে শেষ পর্যন্ত আমার সতীন আমার শাশুড়িকে মেরেই ফেললো। কে শেষ তো বলিস বা বলো আমাকে। কে মেরেছে আমার আম্মিজানকে? আমি ওকে জ্যান্ত রাখবো না, বলো। আবিদা! আবিদা? আবিদা? আমির কামিলের মেয়ে আবিদা? কামিলের মেয়ে আবিদা মেরেছে। কিন্তু ও কেন এই কাজ করবে? রাগ আর হিংসার কারণে সে এমন করেছে। ও আমাকে বদনাম করতে এসেছিল। ও আম্মিজানকে বলেছিল যে সোফান ইসবাকে তালাক দিয়ে দাও আর আমার বিয়ে জিশানের সাথে দিয়ে দাও। ব্যাস, আমি এতটুকুই শুনেছিলাম, তারপর নিজের ঘরে চলে গিয়েছিলাম। আমার মনে হয় যখন আমাদের আম্মিজান ওর কথা মানতে অস্বীকার করে বসলেন, তখন ও রেগে গিয়ে আম্মিজানকে খুন করে ফেলেছে। আমি এখন নিশ্চিত যে আমাদের আকরাম ভাইয়ের খুনও ওই ডাইনি আবিদাই করেছে। আর আজ আবিদার সাথে আরেকটা মেয়ে ইসমত জাহানও এখানে এসেছিল। ও বলছিল ও নাকি এমন জাদু করবে যে প্রমাণ হয়ে যাবে যে সোফান ইসবা নিজের রূপ ধরে এই বাড়িতেই থাকতো। এটা তো আমি জানতাম যে আম্মিজান ইমরান ভাইজানকে আবিদা আপাকে ডাকার জন্য পাঠিয়েছিল, কিন্তু আজ তো আবিদা আপা আসেননি। এসেছিল, আবিদা এখানে এসেছিল যখন আপনারা সকলে শোবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ! এই মৃত্যুর দোষ আমার, এই সব দোষ আমার, এই সব কিছু আমার দোষেই হচ্ছে। যদি জিশানকে বিয়ে না করতাম তাহলে ওই আবিদা এই পরিবারের দুশ্মন হতো না। আমি অপরাধী, আমি খুনি, আমি ডাইনি। আমার আম্মিজানকে আমি মেরে ফেলেছি। সবাইকে বলো আমাকে শাস্তি দিক। চৌরাস্তায় দাঁড় করে আমাকে পাথর মারুন। আমার শাশুড়ি তো আমার মায়ের মতো ছিল। ওনার জায়গায়, ওনার বদলে আমি কেন মরে গেলাম না? জিশান! শান্ত হন হুজুর, দয়া করে শান্ত হন। যদি আপনারা এমন করতে থাকেন তাহলে এই এই ইমরান আর মাসুমার কি হবে বলুন? কে তাদের দেখবে আপনারাই বলুন। আম্মিজান! শাবাশ সোফান ইসবা, শাবাশ! তুই তো ছলনাময়ী নারীদের নাম উজ্জ্বল করলি।
নিজেই শাশুড়িকে মেরে ফেললি আর এখন নিজেই তার শোকে মিথ্যে মাতম করছিস। সাব্বাস আবিদা, এখন এই খুনের দোষ আবিদার উপরেই এসে পড়বে। তুই এই মিথ্যেটা খুব হিসেব করে বলেছিস, খুব হিসেব করে বলেছিস। আবিদা যখন জিশানের বাড়িতে ওর মায়ের মৃত্যুর সান্ত্বনা দিতে যাবে, তখন জিশান এটাই বলবে যে এই রক্ষা তাবিজ এনে দেওয়ার লোক আমিল আর ওর মেয়ে আবিদাই। আবিদাই আসলে ওর মাকে মেরে ফেলেছে। জিশান আবিদাকেই খুনি ভাববে। আমি কি করে খুন করব? আমি আর আমার আব্বা জানতো বিপদে পড়া অসহায় লোকদের সেবা আর সাহায্য করি, আল্লাহর কালাম দিয়ে করি। আর আমরা এই সেবার জন্যে কোনো দামও নেই না, বরং এই সেবার জন্যে দাম নেওয়া উচিত না। বাজারে দোকান খুলে বসে থাকা গুনাহগার তাবিজ আর কবজ বেঁচে ফেরা, সেই আমিল আমি নই। তুমি এই অপবাদ দিয়ে আমাকে আমাদের উপর অনেক বড় জুলুম করলে। কি প্রমাণ আছে তোমার কাছে? আমি এই ঘটনার চাক্ষুষ সাক্ষী। এই বাড়ির বউ বেগম সোফানিসবা, তুমি এই মেয়েটিকে নিয়ে কাল রাতে এখানে এসেছিলে। গতকাল আমরা এখানে এসেছিলাম? এটা পুরোই মিথ্যা কথা। আমাদের তো আজ আসার কথা। আজ আম্মি জানের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্যে? হ্যাঁ, আবিদা, যেহেতু তুমি আগে থেকেই জানতে যে তুমি গত রাতেই এখানে এসে আম্মি জানকে হামলা করে ওনাকে মেরে ফেলবে, তাই পরের দিন মিথ্যে দুঃখ প্রকাশ করতে এখানে চলে এসেছো, যাতে কেউ তোমাকে কোনো সন্দেহ করতে না পারে। চালাক আবিদা, তোর এই চাল ব্যর্থ হয়ে গেল। আমি তোকে চিনে ফেলেছি যে তুই কত খারাপ আর হৃদয়হীনা একজন নারী, কারণ গত রাতেই আমি তোদের সব চক্রান্তের কথা শুনে ফেলেছিলাম। আল্লাহ রহম করুক, এই ডাইনিটা একদম মিথ্যা বলছে জিশান। আব্বাজান, আমি আল্লাহর কসম কেটে বলছি, আমি গতকাল রাতে এখানে আসিনি। কিন্তু জিসানের আম্মি জান তোমাকে কাল ডেকেছিল এখানে? হ্যাঁ, ডেকেছিল। ইমরান কাল এসেছিল এখানে। আমার ভালোভাবে মনে আছে, আবিদা আপা কাল রাতে না বরং আজকে আসার কথা বলেছিল। সেটা বলেছিল জানো, ওর উপর কারো সন্দেহ না হয় আর ও রাতেই এসে খুন করে চলে যেতে পারে। এসব মিথ্যা কথা, অপবাদ এসব। আমি আমার মায়ের মতো যাকে ভাবি তার খুন আমি কি করে করতে পারি? কারণ উনি তোমার তালাকের কথাটা মানেননি। আবিদা এখানে আসেইনি, তাহলে তালাকের তো কোনো কথাই আসছে না এখানে। আমিও তো গত রাতে আবিদা আপাকে এখানে দেখিনি। কিন্তু কিন্তু আমি তো দেখেছি, যখন আপনারা সবাই যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আব্বাজান, জিশান, আপনারা একটু আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। সোফানিসবা মিথ্যা বলছে না। আরে ও কেন মিথ্যা বলবে? আরে ও তো আমার আম্মি জানকে এত ভালোবাসতো যে একজন শাহজাদি হওয়া সত্ত্বেও আমার আম্মি জানের পার্টি পেয়ে দিত। রান্না अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला